আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা গড় নির্ণয় পর্ব 2 এর ক্লাসে উপস্থিত হয়েছি। এর আগে গড়ের বেসিক আলোচনাগুলো হয়েছে এবং বিভিন্ন প্রশ্ন আমরা সমাধান করছি। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখা ক্লিয়ার আছে কিনা। আমি এখনই ক্লাস শুরু করব। একটু জাস্ট আমাকে জানাবেন যে কথা লেখা ক্লিয়ার কিনা। শুরু করব। যারা নিয়মিত ক্লাসগুলো করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, অর্থাৎ 85 নম্বর ক্লাস পর্যন্ত ক্লাস করেন। তারপর দেখবেন যে আপনার ম্যাথের কতটুকু ডেভেলপ হচ্ছে। আগেই হতাশ হইেন না, আমরা পাটিগণিতের মিডিল পর্যায়ে আছি। টানা পাটিগণিতের ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে, এরপর বীজগণিত শুরু করব। তো শেষ পর্যন্ত থাকেন, ভালো কিছু হবে। আচ্ছা, টাইপ 5-এ আমরা দেখব দুটি ভিন্ন সংখ্যক সংখ্যার একত্রে গড়, দুইটা দলের একসাথে গড় বের করতে হবে। এই প্রশ্নগুলো প্রাইমারিতে বেশি আসে, মানে প্রাইমারিতে অনেক আসে, আর বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি পার্টে মাঝে মাঝে আসে। তো এম সংখ্যক সংখ্যার গড়, এটা এম এর একটা দল। এন সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলা সংখ্যার গড় কত? তো আমরা যদি গড় বের করতে চাই কি লাগবে, যে যতগুলা সংখ্যা আছে সবার যোগফল লাগবে, আর কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো আমরা আগে যোগফল বের করি, মানে সমষ্টি বের করি। এম সংখ্যক সংখ্যার গড় যদি হয় সমষ্টি কত? এম সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র কি ছিল? গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করতে হয়। গড় হচ্ছে এ, রাশি হচ্ছে এম সংখ্যক, মানে এম সংখ্যক এখানে সংখ্যা আছে, তাহলে এম দ্বারা গুণ হবে এ এম। আবার এন সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? গড় হলো বি, সংখ্যা হলো এন সংখ্যক, বিএন। এখন আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার। আপনারা বলবেন যে এই ম্যাথে কতটি সংখ্যা রয়েছে। আপনারা বলবেন যে এই প্রশ্নটার মধ্যে সংখ্যা কয়টা। দ্রুত 20 সেকেন্ডের মধ্যে উত্তর চাচ্ছি যে এই প্রশ্নটায় সংখ্যা কতটি। আমার কোশ্চেনটা হলো এখানে সংখ্যা কয়টা আছে, পুরো ম্যাথের ভিতরে সংখ্যা কয়টা? 2টা, 5টা, 10টা, না কয়টা? চেষ্টা করেন, চেষ্টা করেন। একজন বাদে সবার অ্যান্সার ভুল হয়েছে। এটা ভুল করবেন বিদায় আমি প্রশ্ন করছি। তো আগে একটু বোঝাই। আচ্ছা, আমি যদি বলতাম 60টি সংখ্যার গড় আর 8টি সংখ্যার গড়, তখন আপনি মোট সংখ্যা কয়টা বলতেন? 7 যোগ 8, 15টা। তাহলে এম সংখ্যক, মানে এম এর ভিতর কিছু আছে, কয়টা আছে আমি জানি না। এন সংখ্যক, এখানে কিছু আছে আমি জানি না। তাহলে সংখ্যা হবে এম এর কিছু সংখ্যা আর এন এর কিছু সংখ্যা, মোট হলো এম প্লাস এন সংখ্যা। তাহলে যারা 2টা দিয়েছেন সবার অ্যান্সার ভুল। এখানে শুধু এম নাই, এম সংখ্যক মানে কি এম এর ভিতরে অনেকগুলো আছে, এন সংখ্যক মানে কি এন এর ভিতরে অনেকগুলো আছে। তাহলে এই দুইটা যোগ করলে এম প্লাস এন সংখ্যক। যেমন 60টা সংখ্যার গড় যদি বলি, 8টা সংখ্যার গড় যদি বলি, তাহলে 60টা 8টা 15টা সংখ্যা, এই দুটো যোগ করেন না? তাহলে সেভাবে দুটো যোগ করবেন। তাহলে কারো অ্যান্সারই হয় না, একজনের মনে হয়েছিল। তাহলে সংখ্যা হবে
এম প্লাস এন সংখ্যক সংখ্যার সমষ্টি। এই যে এই সমষ্টি আর এই সমষ্টি যদি যোগ করি তাহলে আমরা সবগুলা সমষ্টি পাবো। পুরো ম্যাথের ভিতর যারা আছে সবার সমষ্টি পাবো। গড় কত হবে? সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে এইটা, আর সংখ্যা হচ্ছে এই কয়টা, তাহলে এই কয়টা দ্বারা ভাগ হবে, এম প্লাস এন। এটা হচ্ছে অ্যান্সার। তো একদম যারা বোঝেন নাই আমি ছোট্ট করে আরেকবার রিপিট করতে চাই। সবগুলা সংখ্যার গড় চাইছি, তাহলে আমরা এদের সমষ্টি বের করছি, এদের সমষ্টি বের করছি। এখন মোট সংখ্যা কিন্তু দুইটা না, এম সংখ্যক মানে এম এর ভিতর কিছু আছে, এন সংখ্যক মানে এন এর ভিতর কিছু আছে, এদের যোগ করলে টোটাল সংখ্যা হবে এম প্লাস এন। যেমন 39 খেয়াল করেন, পি সংখ্যক সংখ্যার গড় এম, কিউ সংখ্যক সংখ্যার গড় এন, সবগুলো সংখ্যার গড় কত? তাহলে আমরা আগে সমষ্টি বের করি। সমষ্টি কত হবে? গড় হইল এম, সংখ্যা হইল পি। এম পিও লিখতে পারেন বা পিও লিখতে পারেন, প্রশ্নের অপশনের উপর ডিপেন্ড করে। আবার কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, গড় হইল এন, সংখ্যা হইল কিউ, কিউ এন। এখন মোট সংখ্যা কয়টা? পি আর কিউ, তাহলে যোগ করলে হচ্ছে পি কিউ, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। সবগুলো আমরা যোগ করি, অতএব গড় হচ্ছে যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করব। মোট যোগফল এটা, আর মোট সংখ্যা আছে পি প্লাস কিউ সংখ্যক। এই পর্যন্ত বুঝছি কিনা? উপস্থিতি কম, 50 জন ক্লাস করে, এখন 35 হয়ে গেছে। এখনই যদি এই অবস্থায়, দিন তো আরো পরে আছে। আপনারা লস করবেন, আমার কোর্সে একজন ক্লাস করলে আমি ক্লাস নিব শেষ পর্যন্ত, ক্লাস কেউ না করলে আমি শেষ পর্যন্ত ক্লাস নিব। আপনি যতটা পিছিয়ে যাবেন এরপর আস্তে আস্তে ক্লাসের ফ্লোটা হারিয়ে ফেলবেন। কোনো কোশ্চেন আছে কারো? এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে। এবার খুবই চমৎকার কিছু প্রশ্ন দেখবো, এগুলো অনেক সহজ কিন্তু পরীক্ষায় আসে বেশি, মানে সহজ কিন্তু ইম্পর্টেন্ট। ধারাবাহিক কি? ধারাবাহিক ক্রমিক পরপর এক, মানে সিরিয়াল একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে থাকে। তো ধারাবাহিক সংখ্যার গড় থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়। ধারাবাহিক সংখ্যার গড় বের করার জন্য প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব। 1 হতে 49 পর্যন্ত কর্মিক সংখ্যার গড়। 1 হতে 49 পর্যন্ত কর্মিক সংখ্যা মানে কি? 1 হতে 49 পর্যন্ত কর্মিক সংখ্যা, 1 মিনিট, এর মানে হচ্ছে যে 1 2 3 এরকম করে 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 48 49 পর্যন্ত। তাহলে আমরা যদি গড় বের করতে চাই, প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো 49, ভাগ হলো 2, 25, গড় হচ্ছে 25। নিবন্ধন কোর্সের ক্লাস আমরা শুরু করব 15ই নভেম্বর থেকে। প্রথম 10টি সংখ্যার গড় কত? প্রথম 10টি সংখ্যা কারা? 1 2 3 4 5 6 7 8 9 10, 3 3 6 3 9, 10টি সংখ্যা। তাহলে গড় কত হবে? আমরা জাস্ট এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করব, হ্যাঁ, তারপর 2 দ্বারা ভাগ করব। 11-এর অর্ধেক মানে কত? 5.5, 5.5 বা 5.50। 0 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড়, 0 1 এরকম করে করে 49 পর্যন্ত। তাহলে গড় কত হবে? 0 যোগ 49 ভাগ 2। 49-এর অর্ধেক মানে কত? 24.5 না? 24.5। 45 46 বেশি ইম্পর্টেন্ট। 1 থেকে 20 পর্যন্ত বিজোড়, এখানে কিন্তু বিজোড় বলছে, খেয়াল করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মানে কি? 1 3 5 7 9 11 13 17 19, সরি 15 আছে মাঝখানে, 15 19। তাহলে এখানে যদি আমরা গড় বের করতে চাই, প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 19। এখানে কিন্তু শেষ সংখ্যা 20 দেওয়া যাবে না, কারণ 20 জোড় সংখ্যা, বিজোড় চাইছে এখানে। তাহলে 10 হচ্ছে আনসার। 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যার গড়। 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যা নিব। 2
4, 6, 8, 10। তাহলে গড় কত হবে? এই প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। 6 হচ্ছে আনসার। খুবই ইম্পর্টেন্ট, মানে পিচ্ছে একটা সূত্র, পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন হয়। বুঝছে কিনা বলেন? জাস্ট প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব। এটা বুঝলে ডান লেখেন। বুঝতে পারছে কিনা? বাসার কাছে মাহফিল হচ্ছে, শব্দে একটু আসতে পারে ক্লাসে, কিছু করার নাই। ক্রিকেট খেলা সংক্রান্ত গড়, বর্তমানে খেলা চলতেছে নাকি বাংলাদেশ আর আফগানিস্তান, তাই তো? একজন বলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? একজন বোলারের যে রান রেট থাকে, যেমন মুস্তাফিজুর রহমান, আমরা যদি বলি যে সে 2টা খেলা খেলছে, 2টা খেলায় সে গড়ে উইকেট প্রতি কত রান দিছে, মানে রান রেটটা কত, তাহলে আসলে উইকেট প্রতি কত রান দিছে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা দেখবো যে মুস্তাফিজুর রহমান 2টা খেলায় মোট কত রান খরচ করছে আর কতটা উইকেট পাইছে। মোট খরচ করা রানকে মোট উইকেট দ্বারা ভাগ করলেই শেষ। মোট খরচ করা রানকে মোট উইকেট দ্বারা ভাগ করব। সে গড়ে 20 রান দিয়া 12টা উইকেট পাইছে, তাহলে 12টা উইকেট নিতে সে কত রান দেয়? 12টি উইকেট নিতে রান দেয়, গড়ে 20 রান করে দিয়েছে, এরকম 12টা উইকেট পাইছে, তাহলে 240। গড়ে 4 রান করে দিয়ে 4টা উইকেট পাইছে পরবর্তী খেলা, তাহলে 4টা উইকেট নিতে রান দেয়, মানে সমষ্টি। গড়ে 4 করে দিলে 4টা খেলায় 4টা উইকেটের জন্য সে টোটাল 16 রান দিছে। তাহলে প্রথমে পাইলো 12টা উইকেট, পরে পাইলো 4টা উইকেট, মোট 16টা উইকেট। তাহলে 16টা উইকেট নিতে মোট রান দেয় কত? প্রথমে দিল 240, পরে দিল 16, 256, তাই না? অতএব গড় কত হবে? 2টা খেলা মিলাইয়া সে মোট 256 রান খরচ করছে বল করতে গিয়া, আর মোট 16টা উইকেট পাইছে। তাহলে 16টাকে ভাগ করলে 16, অ্যান্সার হবে 16। তাহলে উইকেটের পিছনে গড়ে সে 16 রান করে খরচ করছে। ঠিক আছে? বুঝতে পারছে কিনা? পরবর্তী খেলায়, মানে পরবর্তী অঙ্ক সেমই জিনিস দেখেন। একজন বলার গড়ে 18 রান দিয়ে 10টা উইকেট পায়, 4 রান দিয়ে 4টা উইকেট পায়। গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? তাহলে প্রথমে সে 10টা উইকেট নিতে মোট কত রান দেয় দেখি আমরা। উইকেট নিতে রান দেয়, তাহলে গড়ে 18 করে দিচ্ছে, এরকম 10টা উইকেট পাইছে, 180। আবার 4টা উইকেট নিতে গড়ে 4 করে দিচ্ছে, 4 গুণ 4, 16 রান দিছে। প্রথমে পেলো 10টা, পরে হলো 4টা, 14টা উইকেট। অতএব গড় কত হবে? সে 2টা খেলায় মোট 196 রান খরচ করছে, 14টা উইকেট পাইছে। যদি এটাকে ভাগ করলে হবে 14। হ্যাঁ, যারা আগের ম্যাচটা বোঝেন নাই, সেম এই প্রশ্নটা দেখেন, দুটা সেম। যারা এখনো বুঝি না, একদম সোজা। ধরেন মুস্তাফিজুর রহমান 10টা উইকেট নেওয়ার পিছনে গড়ে 18 রান করে দিছে, তাহলে গড়ে যদি 18 রান করে দেয়, মোট সে 180 রান খরচ করছে। সমষ্টি বের করছি, এই যে গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করছি। আর পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পাইছে, তাহলে গড়ে যদি 4 রান করে দেয় আর উইকেট যদি 4টা পায়, সে মোট 16 রান খরচ করছে। 2টা খেলায় মোট 196 রান খরচ করছে আর মোট 14টা উইকেট পাইছে। তাহলে মোট খরচকৃত রানকে মোট উইকেট দ্বারা ভাগ করলে একটা উইকেটের পিছনে সে গড়ে কত রান খরচ করছে? 14 রান করে খরচ করছে। এই 10 আর 4 যোগ করলে 14 হয়, 12 আর 4 যোগ করলে 16 হয়। সামনে যাব, কোনো কোশ্চেন?
একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলাইয়া তার রানের গড় 50 হবে? তাহলে টোটাল সে 11টা ইনিংস খেলছে, তাহলে 10টা ইনিংসের রান দেওয়া আছে, মানে গড় থেকে আমরা সমষ্টি পাবো, আবার 11টা ইনিংসের গড় দেওয়া আছে সমষ্টি পাবো। 11টা ইনিংসের রান থেকে 10টা ইনিংসের রান বিয়োগ করলে 11 নম্বর ইনিংসে সে কত রান করে আউট হয়েছে পাবো। আবারও বলছি, ধরেন তামিম ইকবল সে প্রথম 10টা ইনিংসে মোট গড়ে এত রান করে করছে, 11 নম্বর ইনিংসে কত রান করছে সেটা সে জানে না, কিন্তু 11টা ইনিংসে টোটাল গড়ে কত করে করছে সেটা জানে। তাহলে 11 নম্বর ইনিংসের রানটা কীভাবে বের করবো? এরকম ম্যাথ আমরা করে আসছি প্রিভিয়াস ক্লাসে। আমরা 10 ইনিংসের মোট রান বের করব, 11 ইনিংসের মোট রান বের করব। 11 ইনিংস থেকে 10 ইনিংস বিয়োগ করলে 11 নম্বর ইনিংসের রানটা থেকে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। 10 ইনিংসের রানের সমষ্টি বা মোট রান একই কথা। গড়ে 45.5 করে দিছে, মোট 10টা ইনিংস, তাহলে কত হবে? 455। এই 10 দ্বারা গুণ করলে দশমিকটি এক গড় সামনে চলে যায়। এই 10 দ্বারা যখন গুণ করছি শূন্যর কারণে এই দশমিকটা সামনে চলে গেল, মানে এখানে চলে আসলো, না দিলেও হবে। বা এই 10 দ্বারা গুণ করলে এটা হয় আর কি। 11 ইনিংসের রানের সমষ্টি, গড় হলো 50 আর ইনিংস হলো 11টা। দেখেন টোটাল 11টা ইনিংসে সে 550 রান করছে, প্রথম 10টা ইনিংসে সে মোট 455 রান করছে। তাহলে 11 নম্বর ইনিংসের রান কত? 11তম ইনিংসের রান, তাহলে কি করতে হবে? 550 থেকে 455 বিয়োগ করতে হবে, তাহলে 95 না? তাহলে 11 নম্বর ইনিংসে সে 95 রান করছিল। ভাই যারা এখনো বুঝি নাই আগের ক্লাসের ম্যাথ এগুলা, 10টা ইনিংসের মোট রান বের করছেন, 11টা ইনিংসের মোট রান বের করছেন, 11টা ইনিংস থেকে 10টা বিয়োগ করলে একটা থেকে যাবে। টাইপ 8-এ আমরা ছাত্রছাত্রী নম্বরের গড় দেখব, এগুলো অনেক আসে পরীক্ষাতে, সবই ইম্পর্টেন্ট আসলে। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের নম্বরের গড় কত? তো ছাত্রদের নম্বরের গড় বের করার জন্য ছাত্রদের নম্বরের সমষ্টি লাগবে। তো শুরু করি, প্রথমে 100 জনের গড় থেকে 100 জনের সমষ্টি, ছাত্রীদের গড় থেকে ছাত্রীদের সমষ্টি। তাহলে 100 জনের নম্বর থেকে ছাত্রীদের নম্বর বিয়োগ করলে ছাত্রদের নম্বর থাকবে, ছাত্রদের নম্বরকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলে গড় থাকবে। আমরা একটা ম্যাথ করার একটু সাজাই নিলাম যে কি কি কাজ আমরা করব। তো শুরু করি, যারা বুঝতে পারেন শুরু করি। 100 জন শিক্ষার্থীর নম্বরের সমষ্টি, গড় 70, স্টুডেন্ট 100 জন, তার মানে 7000। এবার 60 জন ছাত্রীর নম্বরের সমষ্টি, গড় হলো আপনার 75, সংখ্যা ছাত্রী হলো 60 জন, ছাত্রী কয়জন? 60 জন, তাহলে কত হচ্ছে? 45, 4500 নাকি? এখন 100 জন শিক্ষার্থীর মধ্যে 60 জন যদি ছাত্রী হয়, ছাত্র কত? 40 জন, তাহলে 40 জন ছাত্রের নম্বর, সবার নম্বর থেকে মোট শিক্ষার্থী থেকে ছাত্রীদের নম্বর বিয়োগ করলে ছাত্রদের নম্বর থাকবে। তাহলে গড় কত? ছাত্রদের মোট নম্বরকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, 62.5 হবে। ভাগটা দেখাই দিচ্ছি। 250-কে কিভাবে করে 4 দ্বারা ভাগ করব? 250 ভাগ 4, 4 ছক 24, থাকে হচ্ছে কত? একটা শূন্য, যা 4 দ্বিগুণে 8, থাকে কত? 2, 4 দিয়ে 2-কে সরাসরি যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 4 5 20। যারা এখনো কিচ্ছু বুঝি নাই, সহজ জিনিস, প্রশ্নে চাইছে কি? ছাত্রদের গড় নম্বর চাইছে। ছাত্রদের গড় নম্বরের জন্য ছাত্রদের মোট নম্বর লাগবে। 100 জনের মোট নম্বর বের করছি, ছাত্রীদের মোট নম্বর বের করছি, 100 জনের নম্বর থেকে ছাত্রীদের নম্বর বিয়োগ করছি, থাকে ছাত্রদের নম্বর, ছাত্রদের নম্বরকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করছি, 0 0 কাটা যায়, 250-কে 4 দ্বারা ভাগ করলে 62.5 হবে।
এটা ডান কিনা, এটা ডান কিনা? এখন নেক্সট কোশ্চেনে বলছি কি, যদি 15 জন ছাত্র গড়ে শতকরা 80 নম্বর, শতকরা 80 নম্বর মানে কি 100 নম্বরের পরীক্ষায় 80 পাইছে, আর 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর মানে 100তে 90 পাইছে, তাহলে এই 15 জন আর 10 জন মিলে যে 25 জন ছাত্র হয় এদের গড় কত? মানে একটা ক্লাসে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট থাকে, আবার খুব ব্রিলিয়ান্ট থাকে। তো যারা মিডিয়াম লেভেলে তারা 80 করে পাইছে, আর যারা ব্রিলিয়ান্ট তারা 90 করে পাইছে। এখন গড়ে সবাই কত করে পাইছে? তাহলে আমরা 15 জন ছাত্রের মোট নম্বর বের করব, 10 জন ছাত্রের মোট নম্বর বের করব, দুই জায়গার নম্বর যোগ করে 25 দ্বারা ভাগ করে দিব। খুব সহজ। শুরু করি আমরা। হ্যাঁ, 15 জন ছাত্রের নম্বরের সমষ্টি 80 করে পাইছে এরকম 15 জন, তাই না? বুঝতে পারছি? 80 করে পাইছে, আবার দেখেন 80 করে পাইছে এরকম 15 জন। তাহলে আমরা শুরু করি। 120 আর একটা শূন্য নাকি 1200। এবার ভালো করে খেয়াল করতে হবে, 10 জন ছাত্রের গড় থেকে সমষ্টি বের করব। 10 জন ছাত্রের নম্বরের সমষ্টি, গড়ে 90 করে পাইছে এরকম শিক্ষার্থী 10 জন, তার মানে 900। তাহলে 15 জন আর 10 জন যোগ করলে 25 জন, 25 জন ছাত্রের মোট নম্বর কত? প্রথমে 1200 পরে 900, 2100। এখন গড় কত হবে? মোট 2100 নম্বরকে আমরা ভাগ করব কত দ্বারা? 25 দ্বারা, তাই না? তাই করব না? ভাগ করলেই শেষ। 2100 ভাগ 25, 8 25 200, থাকে কত? 10। এটা শূন্য নামাবো, 4 25 100, তার মানে 84। 2100কে 25 দ্বারা ভাগ করলে হয় 84। আর একবার বলি, 15 ছাত্রের গড় থেকে সমষ্টি বের করছি, সব ম্যাথে সমষ্টির খেলা, আর কিছু না। 10 জনের সমষ্টি গড় থেকে সমষ্টি বের করছি, 15 জনের 10 জনের নম্বর যোগ করলে 25 জনের নম্বর হয় 2100। 25 জনের নম্বরকে 25 দ্বারা ভাগ করলে গড় পাবো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। 54 নম্বর, কোন পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 80, যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, এর মিনিংটা কি? আমরা যেহেতু এখনো শতকরা পড়ি নাই, শতকরা পড়লে আরো ক্লিয়ার হবে কনসেপ্টগুলা। তারপর আবার বলছি, 20% ছাত্রকে বাদ দেওয়া মানে 100 থেকে 20 জনকে বাদ দেওয়া। বুঝতে পারছি? 20% ছাত্রকে বাদ দেওয়া হলো মানে 20 জন ছাত্রকে বাদ দেওয়া হলো, তাহলে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে 90। 20% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? একটু মনোযোগ দিতে হবে, একটু। আমরা 100 জনের গড় থেকে সমষ্টি পাবো, 20% বাদ দেওয়া মানে কি 20 জন বাদ দেওয়া, তাহলে 100 থেকে 20 জন বাদ দিলে 80 জন থাকবে, বাকি ছাত্র মানে 80 জন। এটা বুঝতে হবে, এটা কিন্তু দেওয়া নাই, উচ্চ অবস্থায় আছে। অর্থাৎ 100 জন ছাত্র থেকে 20% বাদ দেওয়া মানে 20 জনকে বাদ দেওয়া, তাহলে 100 থেকে 20 জন বাদ দিলে বাকি থেকে 80 জন, 80 জনের গড় থেকে সমষ্টি পাবো। তাহলে 100 জনের নম্বর থেকে 80 জনের নম্বর বিয়োগ করলে 20 জনের নম্বর পাবো, 20 জনের নম্বরকে 20 দ্বারা ভাগ করলে গড় পাবো। এই তো কাহিনী শেষ। একটা ম্যাথ দেখে সাজাই নিব যে কি কি কাজ আছে। 100 জন ছাত্রের মোট নম্বর বা নম্বরের সমষ্টি একই জিনিস, 80 গুণন 100, 8000। 20% ছাত্রকে বাদ দিছে মানে 20 জনকে বাদ দিছে, তাহলে 100 থেকে 20 জন বাদ দেওয়া মানে 80 জন, তাহলে 80 জন ছাত্রের মোট নম্বর, গড় হলো 90, ছাত্র হলো 80 জন। এটা হলো 100 জনের নম্বর, এটা হলো 80 জনের নম্বর। 80 কই পাইছি বলেন তো? এই 20% মানে 20 জনকে বাদ দেওয়া। 20% এর কথার অর্থ হলো 100-এর মধ্যে 20 জনকে বাদ দেওয়া। তাহলে 100 থেকে 20 বাদ দিলে থাকে 80, এই বাকি ছাত্র বলতে 80 কে বোঝাচ্ছে। তাহলে অতএব 20 জন ছাত্রের মোট নম্বর।
প্রশ্নে 20 জনের গড় চাইছে। 20% মানে কি? এই পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে স্টুডেন্ট 100 জন। এই পার্সেন্টের কাজটা হলো স্টুডেন্ট 100 জন। তাহলে কি হবে? 100 জনের নম্বর থেকে 80 জনের নম্বর বিয়োগ করলে এই বাকি 800 নম্বর কার? 20 জনের। তাহলে গড় কত হবে? এই 800-কে 20 দ্বারা ভাগ করতে হবে, 40, তাই না? অ্যান্সার 40। এটা বুঝছি কিনা বলেন তো? 54 নাম্বারটা ইম্পর্টেন্ট অনেক। 54 নম্বরটা বুঝছি কিনা বলতে হবে। একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে 100 বাদ দেওয়ার পর ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 50 থেকে 48-এ নেমে আসলো। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? এটা হচ্ছে বিএপি প্রশ্ন, অর্থাৎ এগুলা আইবিএফ ফ্যাকাল্টি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, বিভিন্ন বন্দরের নিয়োগ, গ্যাস ফিল্ডের নিয়োগ, তারপর হচ্ছে অডিটর, জুনিয়র অডিটর, দুদকের পরিচালক, সহকারী পরিচালক বা এনএসএ সহকারী পরিচালক, এই টাইপের পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। তো মোট ছাত্র সংখ্যা তোমরা জানি না, ধরি মোট ছাত্র সংখ্যা এক্স জন। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। মোট নম্বর কত আমি জানি না, 100 বাদ দেওয়ার পর গড় ছিল 50, 48-এ নেমে আসছে। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, গড় যদি 50 হয় তাহলে মোট নম্বর কত? গড় হইলো 50, মোট স্টুডেন্ট হইলো এক্স, তাহলে 50x। আর গড় যখন 48 তাহলে মোট নম্বর কত? গড় 48, সংখ্যা হইলো এক্স সংখ্যক স্টুডেন্ট এক্স। এটা হইলো গড় যখন 50 তখন মোট নম্বর, আর গড় যখন 48 তখন মোট নম্বর। আমি এই মোট নম্বর থেকে যখন 100 বিয়োগ করব তখন আমার নম্বরটা এরকম হয়ে যাবে। যারা এখনো কিচ্ছু বুঝি নাই, মানে যারা কিচ্ছু বুঝি নাই, তারা আবার দেখেন, একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর, মোট নম্বর কি আপনি জানেন? জানেন না? তাহলে গড় প্রথমে 50 ছিল, তাহলে মোট নম্বর কত হবে? শিক্ষার্থী যদি 1 জন হয় তাহলে গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করলাম, এটা হলো মোট নম্বর। এখান থেকে যখন 100 বিয়োগ করছি তখন নম্বরটা 48x হবে। 48x মানে কি? গড় যখন 48 তখন মোট নম্বর এত। তাহলে দেখেন, গড় যখন 50 তখন মোট নম্বর হচ্ছে 50x, তাহলে মোট নম্বর থেকে 100 যখন বিয়োগ করে দিব তখন নম্বরটা 48x হয়ে যাবে। এখন 48x এই পাশে বিয়োগ হবে আর 100 এই পাশে যোগ হবে, 2x সমান 100, অতএব x সমান হচ্ছে 100/2, তার মানে 50। এটা বুঝতে পারছি? গড় যখন 50, মোট নম্বর মানে সমষ্টি, নম্বরের সমষ্টি এত। গড় যখন 48 তখন মোট নম্বর 48x। এখন গড় থেকে 50 মানে গড় 50 থেকে 48-এ নামার পিছনে কার হাত আছে? ওই 100 নম্বর বাদ দিতে হবে। তাহলে মোট নম্বর থেকে 100 জন যখন বিয়োগ করব তখন 48x হবে। আচ্ছা, এই বয়সের বিষয়ে কথা বলি। বয়সের চ্যাপ্টার আছে আলাদা, তখনও করব, এখন জাস্ট হালকা একটু ধারণা নিয়ে রাখবো। পিতা মাতা পুত্র 3 জন, 3 জনের গড় দেওয়া আছে এত, পিতা পুত্রের গড় দেওয়া আছে এত, মাতার বয়স কত। এটা অনেকবার পরীক্ষায় আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছোট প্রশ্ন অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে, প্রাইমারি নিবন্ধনে আসতেই থাকে এগুলো। তাহলে আমরা কি করব? 3 জনের গড় থেকে সমষ্টি বের করব। পিতা মাতা পুত্রের বয়সের সমষ্টি, গড় হলো 37, লোক হলো 3 জন, 111। আবার পিতা পুত্রের গড় থেকে সমষ্টি, গড় হলো 35, লোক হলো 2 জন, পিতার পুত্র 70। এখন দেখেন মাতার বয়সটা চাইছে। এই 111-এর মধ্যে পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, তাহলে সবার বয়স থেকে পিতা পুত্রকে যদি বিয়োগ করে দেই তাহলে মাতার বয়স থাকবে 41 বছর। সবার বয়স থেকে পিতা পুত্রকে আলাদা করলে মায়ের বয়সটা থেকে যাবে। বুঝছি কিনা? এরকম আরো অঙ্ক আমরা সামনের চ্যাপ্টার যখন আসবে, বয়সের একটা চ্যাপ্টার আছে, 2টা ক্লাস হয়, তো ওখানে করাই দেব। আমিন। কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ
তাদের বয়সের গড় 12 বছর। শিক্ষকের বয়স কত? তাহলে ছাত্র 20 জন আর শিক্ষক 1 জন, তাহলে শিক্ষক সহ তাদের বলতে কাকে বোঝাচ্ছে? ওই 21 জনকে বোঝাচ্ছে। 21 কোথায় পাইলাম? ছাত্র 20 জন, শিক্ষক 1 জন, 21 জন। তাহলে আমরা ছাত্রদের মোট বয়স বের করব, শিক্ষক সহ ছাত্রদের মোট বয়স বের করব। শিক্ষক সহ ছাত্রদের বয়স থেকে ছাত্রগুলা বাদ দিয়ে দেব, শিক্ষক পড়ে থাকবে। তাহলে 20 জন ছাত্রের সমষ্টি, গড় হইল 10, ছাত্র কত? 20, 200। আবার শিক্ষক 1 জন, ছাত্র 20 জন, তার মানে 21 জন। 21 জনের 21 আর 12 আমরা গুণ করি, 252। ঠিক আছে। এখন দেখেন ছাত্রদের নম্বর আছে 252 আর ছাত্রদের নম্বর তো না, বয়স, ছাত্রদের বয়স হচ্ছে টোটাল 200 আর শিক্ষক সহ টোটাল সবার বয়স মিলে হয় 252। এই 252 থেকে ছাত্রদের বয়স যদি বিয়োগ করে দিই তাহলে 52 বছর কার? শিক্ষকের। আর একবার বোঝাচ্ছি, 20 জন ছাত্রের বয়স আমরা 21 জনের বয়স থেকে বিয়োগ করব। তাহলে 21 জন থেকে 20 জনকে বাদ দিলে 1 জন শিক্ষকের বয়স থেকে যাবে। এই হলো বেসিক যে অঙ্কগুলো। এবার টুকটাক কিছু ভ্যারাইটিস প্রশ্ন আমরা সলিউশন করব। গড়ের পরিবর্তন। 11 জন বালকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের 1 জন চলে গেল, বাকিদের গড় ওজন কত থাকবে? আচ্ছা, 11 জনের দল থেকে 1 জন চলে গেছে, তাহলে আমরা 11 জনের গড় ওজন থেকে মোট ওজন বের করি। 11 জন বালকের মোট ওজন, গড়ে যদি 70 কেজি করে হয়, 11 জন যদি হয় তাহলে কত হয়? 770 কেজি। এখন আপনার দল থেকে মোটা 1 জন বন্ধু, 90 কেজি মানে কি মোটামুটি সে একটু ভারী, তাই না? সে চলে গেল, তাহলে বাকিদের মানে কি? 11 জন থেকে 1 জন যাওয়া মানে বাকি 10 জনের। তাহলে 10 জন বালকের মোট ওজন, এই 11 জনের ওজন থেকে আমরা যদি 90 কেজির যে মোটা বন্ধু চলে গেল তাকে যদি বিয়োগ করে দেই, তাই না, তাকে যদি বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে? 680 নাকি? তাই হয় না? তাহলে গড় কত হবে? বাকিদের মানে 10 জনের ওজন হচ্ছে টোটাল 680 আর লোক হচ্ছে 10 জন, তার মানে 68 কেজি। গড়ে 68 কেজি। যারা বুঝি নাই, 11 জনের মোট ওজন বের করছি, 90 কেজির উনি চলে গেছে, তাহলে বাদ, তাহলে 11 জন থেকে 1 জন চলে যায় মানে 10 জন। 10 জনের ওজনকে 10 দ্বারা ভাগ করলে কাহিনী শেষ। বুঝছি কিনা বলতে হবে। আজকে গড় শেষ। এখন দেখবো কি অনেক সময় লোক চলে যায়, আসলে ওজন বাড়ে কমে। হ্যাঁ, যে একজনের পরিবর্তে অন্য একজন লোক আসলে গড়ের যে হ্রাস বৃদ্ধিটা। একটা প্রশ্ন আমরা পড়ি, 8 জনের একটি দলে 65 কিছু জনের 1 জনের পরিবর্তে নতুন 1 জন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বাড়ে। নতুন ব্যক্তির ওজন কত? এবার ওজন বেড়ে গেছে, তাহলে গড়ে যদি 2.5 কেজি করে বাড়ে তাহলে 8 জনের মোট কত বাড়ছে সেটা বের করতে হবে। মোট ওজন বৃদ্ধি পায়, আড়াই কেজি করে বাড়ে, তাহলে লোক আছে 8 জন, তাই না? তাহলে 20 কেজি, 2.5কে 8 দ্বারা গুণ করলে 20 কেজি। কিভাবে? আড়াই আর আড়াই যোগ করলে হচ্ছে কত? 5। এরকম 4 বার করেন তাহলে 20 কেজি হবে। সোজা কথা, 2.5কে 8 দ্বারা গুণ করলে 20 কেজি। এখন দেখেন 65 কেজি ওজনের 1 জন চলে যাওয়ায় এমন একজন লোক আসছে যে দলে 20 কেজি বেড়ে গেছে, তাহলে এটা আমরা মুখোমুখি বের করতে পারি না যে নতুন ব্যক্তির ওজন কত? সে মোটা, চিকন ব্যক্তি চলে যায়, মোটা ব্যক্তি আসছে, তাহলে নতুন ব্যক্তির ওজন কত হবে বলেন? মানে 65 রিপ্লেসমেন্ট এমন এক লোক আসছে যে 20 কেজি বেড়ে গেছে দলের মধ্যে, তাহলে টোটাল 20 যোগ করলে 85 কেজি একজন আসছে। সোজা কথা, 65 কেজি ওজনের 1 জন যাওয়ার পর 85 কেজি ওজনের 1 জন আসছে, যার কারণে দলে 20 কেজি বেড়ে গেছে। এই যে দেখেন, 85 - 65 20। আর একবার
ভালো করে খেয়াল করতে হবে। আমরা এই টাইপের প্রশ্নকে দেখবো যে মোট ওজন কতটুকু বাড়লো নাকি কমলো। যদি বৃদ্ধি পায় তাহলে যে যাবে তার সাথে ওজন যতটুকু বৃদ্ধি সেটা যোগ করব। 65 কেজি ওজনের একজন গেছে আর বাড়ছে কত ওজন, 20 কেজি, তাহলে যোগ করে দেবো। এটা সেন্স চিন্তা করেন, বাস্তবে চিন্তা করেন যে দলে ওজন বাড়ছে, তাহলে 65-র পরিবর্তে এমন একজন লোক আসছে যে 20 কেজি বাড়ছে, তার মানে 85 কেজি ওজনের একজন আসছিল, 85 কেজি ওজনের একজন লোক আসায় 20 কেজি বেড়ে গেছে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা দেখব যে মোট কতটুকু ওজন বৃদ্ধি পায়, সেই ওজন বৃদ্ধিটা আমরা যে যাবে তার সাথে যোগ করে দেব। 62 নাম্বার একই প্রশ্ন, কিন্তু এককের ঝামেলা আছে, এখানে একটু এককের প্রবলেম আছে। তো যাই হোক, 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যায় যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে। এবার কি হয়েছে? কমে গেছে, তাই না, মানে হ্রাস পাইছে। ঝামেলাটা হলো এখানে বলা আছে পাউন্ড, এটা একটা একক, স্টোন এটা আর একটা একক, মানে দুইটা ভিন্ন একক আছে, এদেরকে সমজাতীয় করতে হবে। তো যাই হোক, গড়ে 3 পাউন্ড করে কমে গেছে, তাহলে মোট কতটুকু কমে? 7 জন লোকের গড়ে 3 পাউন্ড করে কমছে, তাহলে 3 সাথে 21 পাউন্ড কমছে, 21 পাউন্ড। তো যেহেতু যে গ্যাসে তার ওজনটা স্টোনে দেওয়া আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে গ্যাসে তার ওজনটা স্টোন এককে দেওয়া আছে, এককটা স্টোন, তাহলে পাউন্ড থেকে আমরা আমরা আসলে দেখবো 21 পাউন্ডে কত স্টোন হয়। এটা বা পরিমাপের একটু ব্যাপার আছে। পরিমাপের ক্ষেত্রে 14 পাউন্ডে হয় 1 স্টোন, পাউন্ডে 1 স্টোন হয়, তাহলে 1 পাউন্ডে কম হবে, তাহলে 1/14। আমরা জাস্ট দেখবো যে 21 পাউন্ডে কত হয়, 21 উপরে 14 নিচে, কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 3, 2, তার মানে 1.5 স্টোন। এই যে মাঝখানের যে ক্যালকুলেশনটা, এটা সম্পূর্ণ এই ম্যাথের বাইরে আমরা করতেছি এক জাতীয় করার জন্য। আর একবার খেয়াল করেন, মানে 3 পাউন্ড কমে গেছে, মোট 7 জন 21 পাউন্ড কমছে, এখন 21 পাউন্ডে 1.5 স্টোন হয়। এটা আমরা এভাবে করে বের করলাম, এটা জানতে হবে যে 14 পাউন্ডে 1 স্টোন, তাহলে 21 পাউন্ডে 1.5 স্টোন। তাহলে এখন নতুন লোকের ওজন কত হবে? 10 স্টোনের একজন গেছে, যাওয়ার পর 1.5 স্টোন কমে গেছে, তার মানে এটা বিয়োগ করতে হবে। এই যে যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করবো, আর হ্রাস পাইলে বিয়োগ করবো। দেখেন সূত্র লিখে দিই, সূত্র দরকার না, এটা বাস্তবে চিন্তা করবেন, এটা তো বোঝাই যায় যে 10 স্টোনের পরিবর্তে 8.5 স্টোনের একজন আসার কারণেই তো 1.5 স্টোন কমে গেছে। মুখোমুখি হিসাব করতে হবে। আর একবার অপশন এরকমও থাকতে পারে, হ্যাঁ এটাও 8.5। ওজন কমছে 21 পাউন্ড, 21 পাউন্ড মানে 1.5 স্টোন, তাহলে 10 স্টোনের একজন গেছে, তাহলে যে যাবে তার ওজন থেকে যতটুকু কমলো সেটা বিয়োগ করব। কারণটা কি, মানে রিজনটা কি, বেসিক থিমটা কি? 10 স্টোনের পরিবর্তে 8.5 স্টোনের একজন আসায় 1.5 স্টোন কমে গেছে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? আর দুইটা প্রশ্ন আপনাদের আমি দেখাবো। ক, খ, গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ, গ, ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা। ক এর বেতন এত হলে ঘ এর বেতন কত? ঘ চাইছে, ঘ, ঠিক আছে, ঘ চাইছে। 61 এর গুণটা বোঝেন নাই, এটা বোঝেন নাই, হ্যাঁ, মানে এটা তো সিম্পল জিনিস, এগুলো সবসময় ম্যাথমেটিক্সে চিন্তা করা যাবে না, এগুলো বাস্তবে চিন্তা করতে হবে। ম্যাথমেটিক্স চিন্তা করলে কি হবে? এটার মানে হচ্ছে 25/10, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 6, 4 5 20। এগুলো ম্যাথমেটিক্সের ভাষায় যে দশমিক থেকে ভগ্নাংশ গুণাচ্ছে, কিন্তু এইভাবে করে করা যাবে না। আপনি একটু বাস্তবে ভাববেন যে 2.5 টাকাকে 8 গুণ করেন, তাহলে 2.5 টাকা 2.5 টাকা মিলে 5 টাকা, তাহলে 2 বার হয়েছে। আবার 2.5 টাকা 2.5 টাকা মিলে 5 টাকা, 4 বার হয়েছে, তাহলে মোট 10 টাকা। মানে এটা মুখোমুখি হিসাব করবেন যে 2.5কে আমরা 8 বার গুণ করবো, 20 হবে। এটা একদম দেখেন, এই যে 2.5 যোগ 2.5 যোগ 2.5 যোগ 2.5, তাহলে 4 বার 2.5 করলে কত হয়?
10 হয়, তাহলে 8 বারে কত হবে? 20 হবে। 61 আর 62 সেম জিনিস রে ভাই, মাঝখানের এই জিনিসটা আলাদা, এককের একটা ঝামেলা ছিল। মানে এইটা এটা সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, শুধু এই গোল দাগের এটা হচ্ছে বাইরের কাজ, এটা না বোঝার কি আছে। 7 জন লোকের গড়ে 3 পাউন্ড কমে গেছে, তার মানে 21 পাউন্ড কমছে। এখন এখানে স্টোন দেওয়া আছে এককটা, তাহলে এই পাউন্ড থেকে স্টোনে কনভার্ট করতে হবে। 21 পাউন্ড মানে 1.5 স্টোন, এইভাবে করে হিসাব করে আসছে। তাহলে যদি ওজন কমে যায়, যে যাবে তার থেকে যতটুকু কমে সেটা বিয়োগ করব। 10 স্টোনের একজন গেছে, সেখান থেকে যতটুকু কমে সেটা বিয়োগ করলে 8.5 স্টোন হবে নতুন ব্যক্তির ওজন। একক সেম না হলে কি বিয়োগ করা যায়? করা যায় না। আপনি কেজি থেকে কখনো পাউন্ড বিয়োগ করতে পারবেন? পারবেন না। একক সেম করতে হয়। আচ্ছা, এটা খেয়াল করেন, 63 নাম্বার প্রশ্ন চলে আসছি, 61 নাম্বারে যদি কোশ্চেন করেন তাহলে আবার পিছনে যাইতে হয়, তখন সময় দিছিলাম। যখনকার প্রশ্ন তখনই কোশ্চেন করে রাখবেন, মানে ম্যাথ করা অবস্থায় কমেন্ট করে রাখবেন, ঠিক আছে? ক খ গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ গ এর মাসিক বেতন হচ্ছে 450 টাকা, ক এর বেতন কত? তো আমরা আগে 3 জনের গড় থেকে মোট বেতন বের করি। ক খ গ এর, এটা একটু বড় ম্যাথ, ঠান্ডা মাথায় খেয়াল করবেন। মোট বেতন বা বেতনের সমষ্টি, টোটাল গড়ে 500 টাকা করে পায় 3 জন ব্যক্তি, 1500 টাকা পায়। আবার এই 3 জনের গড় থেকে সমষ্টি, মোট বেতন বা সমষ্টি একই কথা, হ্যাঁ? তাহলে 450 লোক হলো 3 জন, 1350। এবার এখানে আসেন, আমার লাগবে ঘ। ঘ কোথায় আছে? ঘ এইখানে আছে, মানে ঘয়ের টাকাটা এর ভিতরে আছে। ভালো করে মনোযোগ দেন। আমার লাগবে ঘ। ঘ কোথায় আছে? এখানে কিন্তু ঘ না, এখানে আছে। তার মানে এইখানে গয়ের টাকা আছে, তো আমি গয়ের আলাদা টাকা বের করতে পারবো কিভাবে? আমি যদি এই টাকা থেকে খ আর গকে বাদ দিতে পারি, তাইলে ম্যাথটা হয়ে যায়। এখন খ আর গ আবার পাবো কোথায়? দেখেন এখানে 3 জনের টাকা আছে, তাহলে খ গয়ের টাকা কত? খ গয়ের বেতন। দেখেন 3 জনের টাকা থেকে কয়ের টাকা প্রশ্নে দেওয়া আছে, এটা বিয়োগ করে দিলাম, 560 টাকা না? যারা বুঝি নাই, এখানে কয়জনের টাকা? 3 জনের। 3 জনের টাকা থেকে কয়ের টাকা বিয়োগ করলে খ আর গয়ের টাকা থাকবে, অতএব গয়ের বেতন কত হবে? এই 1350 মানে কত? এখানে খ আছে, গ আছে, গ আছে, 1350 থেকে এই প্রথম দুজনকে যদি বিয়োগ করি, মানে খ আর গকে যদি বিয়োগ করি, তাহলে 350 আর হচ্ছে 390 নাকি? যারা বুঝি নেই আর একবার, 3 জনের গড় থেকে সমষ্টি, 3 জনের গড় থেকে সমষ্টি। খেয়াল করতে হবে প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে চাইছে হচ্ছে ঘয়ের বেতন, ঘয়ের বেতন চাইছে, মনোযোগ দেন। তাহলে ঘকে এইখানে নাকি এইখানে? তো এখানে ঘয়ের টাকাটা আছে, তো ঘকে আমরা আলাদা করতে পারি কিভাবে? এই দুজনকে যদি বাদ দেই, এই দুজনকে আবার পাবো এখান থেকে, পাবো এই 3 জনের টাকা থেকে ককে বিয়োগ করলাম, তাহলে খ আর গয়ের টাকা থাকবে। এখন এখানে খ আছে, গ আছে, ঘ আছে, 1350 টাকা থেকে খ আর গকে বিয়োগ করলে গয়ের বেতন থাকবে। আর একবার বুঝাই, এখানে 3 জনের টাকা, এখানে 3 জনের টাকা, ঘ চাইছে, গ এখানে আছে, তাহলে 3 জন থেকে এই দুজনকে বিয়োগ করলে ঘ থেকে যাবে। এই দুজনকে পাবো কোথায়? এখানে পাবো। এই 1500 টাকা আছে ক খ গ এর, এখান থেকে ক এর বেতনটা যদি আলাদা করে ফেলি, তাহলে বাকিটা কার? খ আর গ এর, তাই না? খ আর গ এর। তো আমরা এখান থেকে খ আর গ কে বিয়োগ করলে ঘ থেকে যাবে। এরপরও কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করতে পারেন আমাকে। লাস্ট কোশ্চেন, গড় কিন্তু একটা বড় চ্যাপ্টার, হ্যাঁ? 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ধারাবাহিক বিজোড় সংখ্যা মানে কি? যে 1, 3, 5, 7, তাহলে বিজোড় সংখ্যা ধারাবাহিক 2 করে বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে 3 মানে 2 করে বাড়ে। তাহলে আমি যখন ধারাবাহিক বিজোড় সংখ্যা 6টা ধরে নিব, আমাকে কিভাবে ধরতে হবে?
প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস টু, পরেরটা হবে এক্স প্লাস চার, পরেরটা হবে এক্স প্লাস ছয়, এরকম। কারণ দুই করে করে বৃদ্ধি পাবে, তাই না? তাহলে ছয়টা ধারাবাহিক বিজোড় সংখ্যা কথা বলা আছে। ছয়টা ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরে নেই। প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা এক্স প্লাস টু, পরেরটা এক্স প্লাস ফোর, পরেরটা এক্স প্লাস সিক্স, দুই করে করে বাড়াইবেন। পরেরটা এক্স প্লাস এইট, এক্স প্লাস 10। এটা একটু মানে ব্যাখ্যা দিই। ধরেন এক্স যদি এক হয়, এক থেকে তিন কিভাবে পাই? একের সাথে দুই যোগ করলে তিন পাই। আবার এক্স যদি এক হয়, এক থেকে পাঁচ কিভাবে? একের সাথে চার যোগ করলে পাঁচ পাবো। আবার ধরেন এক্স যদি এক হয়, এক থেকে আপনি সাত কিভাবে পাইবেন? এই ছয় যোগ করলে পাইবেন। এই জন্য এই যে 2, 4, 6, 8, 10 এরকম, মানে দুই করে করে বাড়ে। তাহলে ছয়টা ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরছি। এখন আমরা এদের গড় বের করি। তো কিভাবে বের করবো? সমষ্টি যদি করি, মোট বা সমষ্টি, এগুলো যোগ করেন সব। এক্স এক্স, তিনটা এক্স, চারটা এক্স, ছয়টা এক্স, 6x। ছয়টা এক্স যোগ করলে 6x, তার দিক 6, 8, 14 আর 10, সরি বলেছে 18, 8, 14, 6, 30। এটা হলো সমষ্টি। অতএব গড় কত হবে? এই দেখেন, টোটাল সবগুলো সংখ্যা যোগ করলে হয় এত, আর এখানে সংখ্যা আছে ছয়টা। যারা বুঝি নাই, ছয়টা ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরে নিয়েছি, সবগুলো যোগ করে 6 ধারাবাহিক করে গড় পাইছি। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু এক্স এর মানটা জানা নাই, এক্স এর মানটা বের করতে হবে। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত মতে বিজোড় সংখ্যার গড় হলো কত? 6x প্লাস 30/6। এই গড়ের 6 গুণ করেন, এটা হবে সবচাইতে বড় সংখ্যা। এখানে সবচাইতে বড় সংখ্যা এইটা, সবচাইতে বড় সংখ্যার 4 গুণ করেন। এখান থেকে 12 বেশি মানে 12 যোগ। এই লাইনটা বুঝতে হবে। আমি এই লাইনটা আর একবার বোঝাই দিচ্ছি, টেনশনের কারণ নাই। গড় লেখেন, এইটা হলো গড়। এই গড়ে যদি 6 গুণ করি, এটা হবে সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা হলো এইটা। এই বড় সংখ্যার 4 গুণ করবেন, 4 গুণ থেকে 12 বেশি মানে 12 যোগ। গড়ের 6 গুণ করলে এইটা হবে বড় সংখ্যা, 4 গুণ অপেক্ষা 12 বেশি। 6 6 কাটা, 4x 4 10 40, 12। 4x এই পাশে বিয়োগ হবে, আর এটা হচ্ছে এই পাশে বিয়োগ হবে, তাই না? 11। এক্স এর মানটা বের করছেন, এখন এখানে বসাই দেন এক্স এর মান। এক্স এর মানটা বের করে এখানে গড়ের জায়গায় বসাই দেন। আপনার এখানে এক্স এর মানটা হলো 11, 16, 6 16 96, তাহলে গড় হবে 16। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক। তাহলে 6টা সংখ্যা ধরবো, গড় বের করব। গড়ের 6 গুণটা হবে বড় সংখ্যা 4 গুণ থেকে 12 বেশি। এক্স এর মানটা বের করে বসাবো। গড় শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন আছে? না থাকলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।